শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 237 আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচন করার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থীদের তালিকায় নেই বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান, মোয়াজ্জেম হোসেন আলাল, রুমিন ফারহানা সহ বেশ কয়েকজন পাননি মনোনয়ন। এদিকে চট্টগ্রাম, মেহেরপুর, চাঁদপুর সহ কয়েকটি এলাকায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করেছে। সংঘর্ষ হয়েছে মেহেরপুরের বিএনপির দুপক্ষের মধ্যে। কার্যালয়ে ভাঙচুর হয়েছে, মোটরসাইকেল পোড়ানো হয়েছে, মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। আবার আছে বিদেশে সফর শেষে দেশে ফিরে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যান্য দলগুলো থেকেও হয়তো কয়েকদিনের মধ্যে আসবে প্রার্থীদের তালিকা। সব মিলে নির্বাচনী হাওয়া শুরু হয়েছে দেশ জুড়ে। দর্শক, আমরা তাই আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী হাওয়া শুরু। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন ডক্টর আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। ডক্টর আব্দুল মান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন রাশেদুল হক, সহসভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রাশেদুল হক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলগুলো প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এবং যদিও জামায়াত ইসলামী অনেক আগেই 300 আসনের বা 295 আসন প্রার্থী আগে থেকেই ঘোষণা করেছেন তাদের প্রার্থীদের নাম, এখন নতুন করে যদি তাদের সাথে জোট হয় সেই জোটের প্রার্থী সহ সব মিলিয়ে হয়তো সেই কথাই জামায়াতের আমির আজকে হয়তো ঘোষণা দিয়েছেন যে নতুন করে চূড়ান্ত তালিকা তারা ঘোষণা করবেন। দর্শক, আমি একটু যেতে চাই প্রথমে রাশেদুল হকের কাছে। রাশেদুল হক যেহেতু সাংবাদিক, দীর্ঘদিনের সাংবাদিকতা করছেন, রাশেদুল হক, বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন বেশ করে 237 জনের নাম কালকে ঘোষণা হয়েছে। এখানে দেখলাম একেবারে যদি বলি বিএনপির হেভিওয়েট প্রার্থীরা, বিশেষ করে যদি আমি বলি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির নাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিন এবং সেই সাথে আসাদুজ্জামান রিপনের মতো একজন দক্ষ রাজনীতিবিদ, রুমিন ফারহানার মতো একজন টক শো স্টার, যেটাকে সবসময় বিএনপির প্রতিনিধিত্ব করে আসছে, সংসদও সেই প্রতিনিধিত্ব করে আসছে। এই যে হেভি ওয়েট প্রার্থীগুলো তালিকা থেকে বাদ পড়লো, আসলে কারণটা কি বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাদের। আজকে যে টকশোটা আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের চ্যানেলের কর্তৃপক্ষ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি অত্যন্ত যুক্তিযুক্ত একটা বিষয় উপস্থাপন করেছেন। বিএনপির গতকালকে 237টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, আজকে আবার একটা স্থগিত করা হয়েছে। এখানে দেখেন, এবারের মনোনয়ন আর অতীতের মনোনয়নের মধ্যে অনেক পার্থক্য। অতীতে কিন্তু শুধুমাত্র নির্বাচনের আগে স্থায়ী কমিটি সভা ডেকে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে তারপর মনোনয়ন ঘোষণা হতো। এবার যেটা করা হয়েছে, অনেক আগে হয়তো মনোনয়ন ফর্ম বিক্রি করা হতো, তারপর জমা নেওয়া হতো, তারপর ডাকা হতো প্রার্থীদের স্থায়ী কমিটির সামনে, তাদেরকে ডেকে তারপর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতো। এবার যেহেতু একটা বিশাল পরিবর্তনের পরে একটা প্রেক্ষাপটে, বর্তমান রাজনীতি একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েছে, সেখানে দেখা গেছে যে আপনার এই মনোনয়নটা অনেক আগেই ঘোষণা করা হয়েছে। বিএনপির মতো দলে এর আগে এরকম করা হয়নি। তো এখানে যে যাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এটা চূড়ান্ত নয়, এটা সম্ভাব্য প্রার্থী তালিকা। সুতরাং চূড়ান্ত প্রার্থী তালিকা হলে হয়তো আরও কিছু পরিবর্তন আসতে পারে, যেটা
আজকে আপনারা দেখতে পেয়েছেন একটি আসনে নির্বাচনের যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল তার এটা জামান মোল্লা, তাকে স্থগিত ঘোষণা করা হয়েছে তার আসনটি। তো হয়তো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে আরও যদি এরকম কোনো কেউ বাদ পড়ে থাকেন এবং কেউ যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, আবার অনেকের যারা দিয়েছেন যাদের মনোনয়ন তারা যে চূড়ান্ত তা কিন্তু নয়। তো সেখানে কিছু পরিবর্তন হতে পারে, এটা আজকে পূর্বাভাস পাওয়া গেছে। গতকালকে মহাসচিব মহোদয় বলেছেন। তো এখানে একটা কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যিনি বিগত আন্দোলন সংগ্রামে লড়াই করেছেন, দীর্ঘদিন কারাভোগ করেছেন, এবং এমনকি বেগম খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন উনি একটা করেছিলেন যে যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া মুক্তি না পাবে ততদিন তিনি বাসভবনে যাবেন না, নিজের বাসায় যাবেন না, এবং তিনি তাই করেছেন। যতদিন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী ছিলেন ততদিন কিন্তু তিনি বাসায় যাননি, পরিবারের সাথে দেখা হয়েছে, হয়তো ভাবি পার্টি দলীয় কার্যালয়ে এসেছেন, ওইখানে দেখা হয়েছে, এর মধ্যে উনি অসুস্থ হয়েছেন, কারাগারে গেছেন, কিন্তু তারপরও কিন্তু উনি ওনার যে শপথ নিয়েছিলেন সেটি রক্ষা করেছেন। তো ওনার মতো একজন নেতা যখন মনোনয়ন পাননি, তো স্বাভাবিক কারণে কিছু নেতাকর্মী বা ওনার যারা ফলোয়ার্স আছে তাদের মনে একটু কষ্ট। তো এই বিষয়টা আমি যতদূর জেনেছি যে আসলে উনি দলের কাজ করেন, উনি নিজে কিন্তু মনোনয়ন চাননি। যেহেতু চাননি সেহেতু ওনাকে মনোনয়ন দেওয়া হয়নি। আরেকটা বিষয়, নজরুল ইসলাম খান অতীতে কখনো ইলেকশন করেননি। আইবিন নবী সোহেল ভাইয়ের কথা বলছেন, উনি মনোনয়ন ভবিষ্যতে পাবেন না বা আলাল ভাই পাবেন না, এটা এখনই বলা যাচ্ছে না। যেহেতু সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে হয়তো পাইতেও পারেন। কিন্তু আপনার কি এটা মনে হয় না যে রাজনীতিবিদগুলো নিবেদিত ছিল রাজনীতির সঙ্গে, বিশেষ করে যদি বিগত 17 বছর যারা একেবারে আন্দোলন সংগ্রামে একেবারে জড়িত ছিল, এবং তারা হচ্ছে সবচেয়ে বিগ থিং যেটা বলা হয় বিএনপির বড় বড় চিন্তাশীল ব্যক্তি, যেমন যদি বলি চিন্তাবিদ শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, এই যে ব্যক্তিগুলো আমরা দেখেছি আওয়ামী লীগের শেষ আমলে এসেও তারা দেখেছি যে একটা নতুন প্রজন্মকে তুলে নিয়ে এসে বড় বড় নেতাদেরকে তারা অন্তত বঞ্চিত করেছেন। বিএনপিও কি এরকম বড় বড় নেতাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নিচ্ছে কিনা বা কোনো সেই পথে হাঁটছে কিনা? আমরা যতটুকু, আমি গতকালকে সংবাদ সম্মেলনে ছিলাম, তারা যখন প্রার্থী ঘোষণা করেন তার আগে যতটুকু খোঁজ নিয়েছি তাতে মনে হয়েছে যে এটার পিছনে এইবার যে নমিনেশন দিয়েছেন এখানে কয়েক প্রকার জরিপ হয়েছে। যারা ধরেন আসাদুজ্জামান রিপন ভাই, উনি দলের বেশ নিবেদিত প্রাণ নেতা, এবং তবে উনি কিন্তু আগে অতীতে কখনো জাতীয় নির্বাচন করেননি আমার জানা মতে। শামসুজ্জামান দুদু ভাই একবার এমপি ছিলেন, উনি একবার নমিনেশন পেয়েছিলেন এবং এমপি হয়েছিলেন। আর যারা আছেন, হাবিব নবী সোহেল ভাই ঢাকার আসন থেকে এবং একবার রংপুর আসন থেকে ইলেকশন করেছেন। আমি আশা করি, আমার প্রত্যাশা, আমি সাংবাদিক হিসাবে আমি মনে করি, আমি যেহেতু বিএনপি বিটও দীর্ঘদিন কাভার করি, সেই হিসাবে মনে করি যে মনোনয়ন বোর্ড বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়গুলো পুনর্বিবেচনা করার সুযোগ আছে এবং সুযোগ আমার একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি, সেটা হচ্ছে যে আপনি বলছেন তাদেরকে বাছাই করা হয়েছে, জরিপ করা হয়েছে, তারা কি মনে করেছে যাদেরকে নির্বাচিত করেছে বা মনোনয়ন দেওয়া হয়েছে তারা নির্বাচিত হয়ে আসতে পারবেন, এরকম একটা একটা বিশ্বাস তাদের আছে কিনা? আমি এই প্রশ্ন আমি 1 মিনিট বলি যে এখানে কিন্তু এখনো কিন্তু 237টা আসন মাত্র দেওয়া হয়েছে, আরো আসন রয়ে গেছে, এবং ভবিষ্যতে কি হয় একটু দেখতে হবে। তারপর তো জোটের আসন তো রয়েছে, জোটের আছে, তাদেরও পরিবর্তন হইতে পারে, তাদের সেখানেও পরিবর্তন। ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাই ডক্টর আব্দুল মান্নান, আপনাদের জামায়াতের পক্ষ থেকে সে অনেক আগে থেকে প্রায় যদি বলে 300 আসনের কাছাকাছি, কেউ কেউ বলছেন 295টা আসন আপনারা আগে থেকে ফিক্স করে দিয়েছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন, গণসংযোগ করবার জন্য জামায়াত ইসলামীদেরকে নির্দেশনা দিয়েছে, আপনারা কাজ করছেনও, আপনি নিজেও অনেক গণসংযোগ কাজ করে যাচ্ছেন। কিন্তু আজকে জামায়াত ইসলামীর আমি এই বিদেশ সফর শেষে এসে বললেন যে কিছুদিনের মধ্যে আবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। আসলে জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা নাকি আসলে জোট সহ মিলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচক রাশেদুল হক ভাইকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ জানাই। দেখেন, জামায়াত ইসলামের আমির জামায়াতের প্রায় 300 আসনে অনেক আগে থেকেই এই প্রার্থীতা বিভিন্নভাবে আমাদের তৃণমূলের মতামতের ভিত্তিতে
এই প্রার্থিতা চূড়ান্ত করেছেন। এই প্রার্থিতার ভিত্তিতে আমরা এই প্রার্থিতার অনেকগুলো হচ্ছে অনেক আগে থেকে, আর কিছু আছে আমাদের গত রমাদান মাস থেকেই মানে প্রার্থিতা লাস্ট ঢাকাতে আমাদেরকে দেয়া হয়েছে। আর কয়েকটি ছোটোখাটো আসন ছিল দু একটা জায়গায় যেখানে আমাদের কনফিউশন ছিল যে আমরা কাকে দিলে ভালো হয়। এটা নিয়ে আমাদের তৃণমূল এবং আমাদের জরিপ এগুলোকে ইয়ে করে পরবর্তীতে সেখানেও আমরা মানে প্রার্থিতা দেয়া হয়েছে। এখন আমিরে জামাত যেটা বলেছেন আজকে সেটার দ্বারা বোঝাচ্ছে যে আমরা ৩০০ আসনে প্রার্থী থাকলেও যেখানে যেখানে শরিক দলের জন্য আমরা প্রার্থী তারা দিবেন এবং যেখানে যে আসনে দিলে শরিক দলের হোক আর আমাদের হোক, যার জিতে আসার সম্ভাবনা বেশি, যার অবস্থানটা ভালো, তারাও তো কাজ করছেন। তো সেই জায়গায় একটা মানে আসন সমঝোতা হবে। সে আসন সমঝোতা হলে সে ফর এক্সাম্পল যদি আমার আসন ঢাকা ৬, সেখানে আমাদের শরিক দল যারা থাকবেন, এখন ৮টি দল আমাদের সাথে কাজ করতেছে, এই সংখ্যাও বাড়তে পারে আরও। তো তারা যদি এখানে ভালো কেউ থাকে, তাহলে আমার দল যদি আমাকে বলে যে এখানে আমরা রিপ্লেস করব, তাহলে আমি অবশ্যই সেই ব্যক্তির জন্য কাজ করব। সেখানে এটা হয়ে যায় না যে ভাতের প্লেটটা আপনাকে দিয়ে আবার কেড়ে নেওয়া? নো, আমরা আমাদের ভাতের প্লেটের কোনো লোভ, লালসা, ক্ষুধা আমাদের নেই। আমাদের দল অনেকটা জোর করেই আমাদেরকে দিয়ে এরকম ইলেকশন করায়। আমরা এগুলোর জন্য মানে দল করি না। আমাদের এজেন্ডা, আমাদের মিশন এবং ভিশন ভিন্ন। এই জন্য কোনো পোস্ট এটা এই যে টাকা পয়সা খরচ বলেন, এগুলো বলেন, এগুলোর সাথে তো আমি ব্যক্তির চেয়ে আমার দল জড়িত বেশি। কাজেই এগুলো তো আমাদের রেগুলার সাংগঠনিক কাজের মতো করেই আমরা এগুলো করছি। সংগঠনের সিদ্ধান্ত। আমি যদি একটা প্রশ্ন করি, যেটা মানে এই যে এতদিন যে আপনি নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক করেছেন, আপনাদের পকেট থেকে খরচ হয়েছে নাকি সংগঠন দিয়েছে? দেখেন, আপনি যখন মানে কাজ করবেন, সংগঠনের পকেটে আমরা সবাই মিলে দিই। আমি ক্যান্ডিডেট হলেও বা আমি একজন সংগঠনের ওয়ার্কার হিসেবে আমার পকেট থেকেও সংগঠনের ফান্ডে যায়। তাহলে সবার ফান্ড থেকেই তো এখানে এসে খরচ হয়। আপনার পকেট থেকে মানে কি কালেকশনের টাকা? না, কালেকশন কেন, আমরা তো রেগুলার বেসিস আমাদের দল পরিচালনায় আমরা টাকা দিই। আচ্ছা, সেই রেগুলার মান্থলি দিই আমরা। তারপরেও ক্রাইসিস মোকাবেলার জন্য, যেরকম এখন নির্বাচনের জন্য আমরা মান্থলির বাইরে আমরা আলাদা এক্সট্রা অর্ডিনারি আমরা কি করব, ডোনেট করব। আচ্ছা, তাহলে তো আমি এভাবে বলতে যদি পারি, বলি, যদি প্রশ্ন করি যে আপনাদের পকেট থেকে টাকাটা তেমন যায় না, সংগঠন থেকে যায় বা আমাদের পকেট থেকে যায়? আপনি সবাই মিলে বলছেন কেন? আমরা সবার টাকা, সে ফর এক্সাম্পল আমরা 3 জন মিলে অর্গানাইজেশন, তো 3 জনের পকেট থেকে গেল। এখন রাশেদ ভাই আমাদের ক্যান্ডিডেট, খরচ হবে রাশেদ ভাইয়ের জন্য, সমস্যা কোথায়? জি, কিন্তু অন্যান্য দলগুলো তো তাদের নিজেদের ইনভেস্ট নিজেরাই খরচ করে, এটা আমরা যতটুকু জানি, নিজেরাই খরচ করে। অন্যান্য কেউ ডোনেশন দেয় ভবিষ্যতে ফায়দা নেওয়ার জন্য। তা আপনাদের তো ভবিষ্যতে ফায়দা নেওয়ার জন্য কেউ আপনাদেরকে ডোনেশন করেছে কিনা, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনাদের যে গোষ্ঠী, মানে যেটা শক্তিশালী যে দলগুলো আছে, কর্মীগুলো আছে, তারা কালেকশন করে কি আপনাদেরকে দেয় যে আপনাদের সংগঠন এই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবার? দেখেন, আমরা কিন্তু আমাদের দলের ভিতরেই আমাদের এই ডোনেশনগুলো চলে এবং কালেকশনগুলো চলে। যে আমাদের আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন, মিস্টার আব্দুল মান্নান আপনি কত দিবেন, আপনার অ্যাবিলিটি কতটুকু, হ্যাঁ দেন, আপনি আপনার সর্বোচ্চটুকু দিলেন, তাহলে রাশেদ ভাইও দিল, আপনিও দিলেন। এভাবে করেই তো আমাদের ফান্ড গড়ে ওঠে। মানে এভাবে একটা বিশাল ফান্ড হয়। সেই ফান্ড দিয়ে আমাদের কর্মীরা কাউকে ঠেকিয়ে, কাউকে জোর করে, কাউকে পেশি শক্তি দিয়ে, কিংবা আমি নির্বাচিত হলে আপনাকে এই সুবিধা দিব, এই জাতীয় কোনো প্রকার অঙ্গীকার দিয়ে আমাদের দলে কোনো টাকা পয়সা কোনো জায়গা থেকে একটা অভিযোগ তো মান্নান ভাই প্রায় আসে, আপনারা রিসিটের মাধ্যমে 1000 টাকা টোকেনের মাধ্যমে মানুষের কাছ থেকে কেউ বলে যে চাঁদা আদায় করেন, কেউ বলে যে এটা বাইতুল মাল, আবার বিএনপি বলে এটা চাঁদা। এই একটা কথা, একটা জিনিস হচ্ছে, শুনেন, চাঁদাবাজি একটা শব্দ আর একটা হচ্ছে ডোনেশন, দুইটার ভিতরে তো একটু পার্থক্য আছে। বরঞ্চ জামাত ইসলামী একমাত্র অর্গানাইজেশন আপনার কাছ থেকে 5টা টাকা নিলে আপনাকে মানি রিসিট দিয়ে সে তার মুড়ি বই সংরক্ষণ করে, তার অ্যাকাউন্টস আছে, তার লেজার আছে, ক্যাশবুক আছে, সেটার অডিট সিস্টেম আছে, তার জবাবদিহিতা আছে, খরচের খাত, আয়ের খাত।
এভরিথিং ক্লিয়ার। তাহলে এরকম একটা অর্গানাইজেশন যেখানে আপনি 1 টাকা দিলে 1 টাকার হিসাব পান এবং কোন খাতে ব্যয় হচ্ছে সেটারও একটা জবাবদিহিতা আছে। তো এটার জন্যই তো আমরা মানি রিসিট দিই। আপনাদের হিসাবটা আপনার ঠিক থাকে, কিন্তু যার কাছে চান তিনি ভুক্তভোগী কিনা? কেন ভুক্তভোগী হবেন? মানে আপনাকে বলে আপনারা গেলেন, আপনারা 10,000 টাকা আমাদেরকে দেন, রিসিট দিলাম, হ্যাঁ, কিন্তু সে চাইলো না 10,000 টাকা দিতে, রাজি হলো না, কিন্তু কাউকে জোর করে আপনাদের থেকে দিয়ে দিল। আপনি আচ্ছা, বাংলাদেশে কোথাও কি কেউ এই পর্যন্ত অভিযোগ করেছে বা মামলা দায়ের করেছে অথবা কোথাও এসে বলেছে যে জামাত আমাদের কাছে টাকা দাবি করেছে জোরপূর্বক? বিএনপি যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে মামলা হয়নি? মামলা হয়েছে, বিভিন্ন সময় হয়েছে এবং রিপোর্ট হয়েছে। জীবনের ভয়ে, মৃত্যুর ভয়ে অনেকে অনেক কিছু বলছে না, বাট জামাত ইসলামী পথে পথে চাঁদাবাজি করে এরকম নাই। আমি আপনাকে এক্সাম্পল দিই। আপনারা তো তদন্ত, আপনাদের ইনভেস্টিগেশন, সাংবাদিকতা আছে, আপনারা ইনভেস্টিগেশন করেন। আমার আসন ঢাকা 6, এখানে ফলের মার্কেট আছে, আলু পেঁয়াজের মার্কেট আছে, তারপরে নবাবপুরের মার্কেট আছে। এক একটা ট্রাক রাত্রবেলায় আসে, হ্যাঁ, মানে অঘোষিত ওপেন সিক্রেট টাকা নিয়ে যায়। কে নিয়ে যায় ভাই? এরা কারা? আগে নাকি 2500, 2600, 2700 দিলে হয়তো, এখন 5000 বা 900 দিতে হয়। তাহলে এটা কারা এটা নেই? আমার প্রশ্ন এটা। আমার দল তো নেই না, আমরা এটা বলতে পারি, কিন্তু এটা ওপেন সিক্রেট কারা নেই, এটা ওপেন সিক্রেট। এবং রেট বেড়ে গেছে। চাঁদাবাজি নিয়ে নিজ দলের ভিতরে অন্তর্কন্দলেও মানে খুনোখুনি হচ্ছে, এটা তো হচ্ছেই। তাহলে এই চাঁদাবাজির তকমাটা জামাত ইসলামীর সাথে যায় না, বরঞ্চ জামাত ইসলামী কর্মসূচিকে ভালোবেসে জামাত ইসলামের কর্মসূচিকে সফল করার জন্য মানুষ উইলিংলি এসেও জামাত শিবিরের অফিসে মানে ডোনেট করে যায়। যে আপনার এই যে স্বাস্থ্য ক্যাম্পেইন দেখতেছি, আপনার এই যে কোভিড-19-এর সময়, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। কোভিড-19-এর সময় যখন অক্সিজেন সিলিন্ডার সমস্যা হচ্ছিল, তারপরে হচ্ছে দাফন কাফন সমস্যা হচ্ছিল, তার মেডিসিন সমস্যা হচ্ছিল, তখন কিন্তু আমরা যখন এই সিলিন্ডারের ব্যবস্থা করলাম, দাফন কাফনের ব্যবস্থা করলাম, বহু আমাদের মানে আননোন ব্যক্তিরা আমাদেরকে বলছে যে ভাই আমি আপনি 10টা সিলিন্ডার দিয়ে দিব, আপনারা এটা মানুষের কাছে দেন। আমি দিতে চাই, আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, অথবা আপনার কোথায় যে এটা দিব আপনি দেন। বহু মানুষ এভাবে তো আমাদেরকে দিয়েছে, না হলে তো আমরা এই সেবামূলক কাজ কিভাবে করব? আমরা এই যে লাশবাহী অ্যাম্বুলেন্স চালাই, তারপরে শহরের ভিতরে আমরা একবারেই মানে নামকাওয়াস্তে একটা টাকা দিয়ে, কোনো ক্ষেত্রে ফ্রি গরিবদের জন্য আমরা অ্যাম্বুলেন্স চালাই। এগুলো তো জনগণই মানে এই সেবা, জনকল্যাণমূলক কাজগুলো, এই ওয়েলফেয়ার পলিটিক্সের কারণেই তো জামাত ইসলামী আজকে মানুষের কাছাকাছি চলে গিয়েছে। ওয়েলফেয়ার পলিটিক্স, আপনারা পেশি শক্তি দিয়ে টাকা আদায় করা, সুবিধা দেওয়ার রাজনীতি। নির্বাচন প্রমাণ করবে জামাত কতটুকু কাছাকাছি জনগণের কাছাকাছি। একটু যেতে চাই রাশেদুল হকের কাছে। রাশেদুল হক, আমার প্রশ্ন হলো, এই যে জামায়াত ইসলামী যিনি প্রার্থী আব্দুল মান্নান যেভাবে বুকের সাহস নিয়ে বললেন যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যদি তার পদটা তার শরিক দলের কাউকে দিলে তিনি অনায়াসে পদটা ছেড়ে দেবেন, সেই জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতার নির্দেশে, বিএনপির পক্ষ থেকে বা বিএনপির কোনো নেতা এই ধরনের সাহস করে বলতে পারবেন বলে মনে হয়? যেহেতু আজকেই কয়েকটি ঘটনা আমি বলি, মেহেরপুরে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হয়ে গাড়ি একজন আরেকজনের কার্যালয়ে গাড়ি ভেঙে দিয়েছে, ভাঙচুর হয়েছে, মোটরসাইকেল ভাঙচুর হয়েছে, চাঁদপুরে সড়ক অবরোধ হয়েছে, চট্টগ্রাম সীতাকুণ্ডে সড়ক অবরোধ করে মানুষের ভোগান্তি তৈরি করা হয়েছে। আপনি কি মনে করেন আসলে এই যে জামায়াতের এই প্রার্থী যে সাহস দেখালো, এই সাহস কি আপনি অন্য কোনো রাজনৈতিক দলের নেতার দেখেন কিনা? আপনার জামায়াতের আমাদের মান্নান ভাই সাহেব যেভাবে বলেছেন, ওনার ক্ষেত্রে, ওনার দলের ক্ষেত্রে প্রযোজ্য। আবার বিএনপির ক্ষেত্রে বিএনপির নেতারা এরকম তাদের মতো এরকম কমান্ডে চলে না আর কি। বিএনপি একটা, যদিও জামাত বড় দল, বিএনপিও একটা বড় রাজনৈতিক দল। এখানে প্রতিযোগিতা আছে, দ্বন্দ্ব আছে বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে মানে কে নমিনেশন পাবে কে পায় নাই এটা নিয়ে সমস্যা আছে। কিন্তু তারপরেও আমি গতকালকে দেখেছি যে আপনার 237টা আসনে মনোনয়ন দেওয়া হলে, মানে ঘোষণা করা হলে, সেই সংখ্যায় খুব কম, দু একটা জায়গায় আপনি বিচ্ছিন্ন, দু একটা জায়গায় চট্টগ্রামের কথা বলছেন। আমাকেও চট্টগ্রাম থেকে একজনে ফোন দিয়েছিল, আমাদের রেলওয়েতে চাকরি করেন একজন কর্মকর্তা ফোন দিয়েছিল যে এরকম বিএনপির একজন এরকম করতেছে।
আপনি দেখেন যে মাদারীপুরের ঘটনা, মাদারীপুরে এরকম গতকালকে বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে, বিক্ষোভ হয়েছে, এখানে প্রার্থী স্থগিত করা হয়েছে প্রার্থীটা। তো হয়তো চাপের মুখে জনগণের, নাকি জনগণের চাপের মুখে না, মানে তারা হয়তো আরো বেশি অধিকতর ভাবে দেখার চেষ্টা করতেছে কাকে দিলে ভালো হয় বা পরিবর্তন করলে ভালো হয় কিনা। সেটা একটা বড় দল, বড় রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। তারা এরকমও আছে, আমার মানে মনে করেন যে একটা আসনে 4 জন প্রার্থী বা 5 জন প্রার্থী আছে, 5 জনই কিন্তু যাকে দেয় সেই কিন্তু জিতার মতো এরকম প্রার্থী কিন্তু আছে, যোগ্যতা সম্পন্ন প্রার্থী আছে। একটা বড় দল হিসাবে প্রতিযোগিতা বেশি, সেই কারণে থাকতে পারে। তবে এইবারের অতীতের বিএনপির রাজনীতির সাথে এইবারের রাজনীতি একটু পার্থক্য আছে। আপনি দেখেন এতগুলো আসনের মনোনয়ন দেওয়া হইলো, সেই তুলনায় কিন্তু এরকম আন্দোলনটা মানে বিদ্রোহটা এরকম হয় নাই। সামান্য বিদ্রোহ হয়েছে, এটা মানে ঠিক হয়ে যাবে আমি মনে করি। অতীতে মনোনয়ন নিয়ে অনেক খুনাখুনি পর্যন্ত হয়েছে। অতীতে বিএনপির দেখেন যে ঘটনা ছিল, অতীতে আমাদের গাজীপুরে মান্নান সাহেবের মনোনয়ন দেয় নাই, বিক্ষোভ টিক্ষোভ করে উনি আলাদা মনোনয়ন জমা দিয়েছে, স্বতন্ত্র ইলেকশন করছে, বহিষ্কার হয়েছে, গরিমার্কে ইলেকশন হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম করছে, ফিরায়ও নিছে। হ্যাঁ, আবার আপনার যশোরে মফিকুল হাসান তৃপ্তি, ওনাকে এরকম আক্রমণের শিকার হয়েছে যে হেলিকপ্টার দিয়ে ওনাকে এনে তারপর সিএমএইচে চিকিৎসা করে বাঁচানো হয়েছে। আমি যে কথাটা বলতেছি, ছোট্ট একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে আবার আসবো। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল নির্বাচনে হওয়া শুরু। আছেন ডক্টর আব্দুল মান্নান, সরকারি সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য। আছেন রাশেদুল হক, সহসভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিরতির পর আগে তার কথাগুলো বেশ শেষ হয়নি, আমি তাকে আটকে দিয়েছিলাম, একটু শেষ করার জন্য বলবো। রাশেদুল হক, আমি একটা প্রশ্ন জুড়িয়ে দিই, সেটা হচ্ছে আপনি শুধু মনোনয়ন কেন, অন্তকোন্দলে তো আমরা দেখছি প্রায় বিএনপির অন্তকোন্দলে যদি বলি প্রায় চট্টগ্রামেই 17 থেকে 18 জন মানুষ খুনোখুনি হয়েছে, এটা হচ্ছে অন্তকোন্দল। এখন মনোনয়ন নিয়ে কি আপনি আশঙ্কা করেন কিনা যে এরকম একটা সমস্যা হতে পারে? যদিও ইতিমধ্যে আমরা দেখেছি সীতাকুণ্ডে যে ঘটনা, সেই ঘটনার জন্য যারা সড়ক অবরোধ করে তাদেরকে বহিষ্কার করেছে, কিন্তু মেহেরপুরের বিষয়টি এখনো ঘটনাটা সত্য না, যদিও আমরা পেয়েছি খবর নিয়েছি। কিন্তু এই যে আশঙ্কা করেন কিনা যে আসলে এই মনোনয়ন নিয়ে সামনে আরো কি কি হতে পারে? আমি যে কথাটি বলতেছিলাম যে অতীতের চাইতে এখন বিএনপিতে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে সংগঠন পরিচালিত হচ্ছে, আমার মনে হয় যে অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেক শক্তিশালী এবং কমান্ড যেটা বলে আর কি, যে তারেক রহমানের নিয়ন্ত্রণ দলে অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে এত নিখুঁতভাবে 237টা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। হয়তো 2টা 3টা 4টা আসনে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু রাশেদুল, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে চাঁদাবাজি, দখলবাজি, এগুলোর জন্য তো প্রায় 5 থেকে 7,000 মানুষ তো তারা বহিষ্কার করেছে, কিন্তু সেই চাঁদাবাজি দখলবাজি তো বন্ধ করা যায়নি। আমি একেবারে শূন্যের কোঠায় আসছে সেটা বলবো না, কিন্তু নিয়ন্ত্রণ হয়েছে। আপনি দেখেন, যখন যে জায়গা থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালকে দেখেন আপনার চট্টগ্রামের সীতাকুণ্ড যারা জড়িত 4 জনকে বহিষ্কার করা হয়েছে। এমনিভাবে যত বড় নেতাই হোক তাকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। আপনি যে বলছেন বড় বড় নেতাদের বিরুদ্ধে মানে নমিনেশন পায় না, হয়তো এরকম নেতাও নমিনেশন পায় নাই যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। আপনার এই 5 আগস্টের গত বছরে 5 আগস্টের পর যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে এবং যেগুলো আপনি আপত্তিকর এবং বিএনপির জন্য ক্ষতিকারক, তাদেরকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি। এবং অনেক ক্ষেত্রে এগুলো সত্য প্রমাণিত। জি, সত্য। সামনে হয়তো আমরা সেই সুদিন দেখব বিএনপির। দর্শক, আমি একটু যেতে চাই আমি আব্দুল মান্নানের কাছে। আব্দুল মান্নান, একটু আপনাকে একটু ইনফরমেশন দিই, সেটা হলো বরকতুল্লাহ বল্লু, যিনি আওয়ামী লীগের, তিনি বলেছেন আওয়ামী লীগের আগে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বল্লু। তিনি বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে 2,000 মানুষ নিহত, 20,000 মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে 71-এর ভূমিকার জন্য বা 71-এর হতাহতের ঘটনার জন্য বা 71-এর স্বাধীনতা বিরোধী পক্ষ নেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত, এটা বলেছেন বরকতুল্লাহ বল্লু।
মোয়াজ্জেম হোসেন আলাল ৭১ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে এবারকে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। আবার মির্জা আব্বাস তিনি বলেছেন যারা বাংলাদেশকে চায়নি তারা কিভাবে দেশের শাসনভার চায়। আমার প্রশ্ন হলো, এই ৭১-এ আপনাদের ভূমিকা নিয়ে আপনারা রাজনীতি করছেন, নির্বাচন করছেন, আপনারা সেই ৭১-এর ভূমিকা বা ৭১-এর সেই কালিমা মুছতে সক্ষম হবেন, বা এটাকে আপনাদের ৭১-কে দিয়ে আপনাদের জামায়াতকে দমানো যাবে, বা ৭১-কে দিয়ে জামায়াতকে দমানো যাবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আপনি তিনজনের যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যই প্রুভ করে যে আগামী দিনে বাংলাদেশে জামায়াত ইসলামীকে জনগণ ক্ষমতায় দেখতে চাচ্ছে। এই কারণেই ওনারা কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছেন। এই বক্তব্যের সাথে ক্ষমতার সম্পর্ক, একটু সম্পর্ক দেখেন। মির্জা আব্বাস কি বলেছেন, উনি কি বলেছেন? তারা ক্ষমতায় যেতে চাচ্ছে। ওনারাও আশঙ্কা করতেছেন যে নির্বাচনে বৈতরণী সহজেই পার হওয়া যাবে না, ফাইট কিন্তু হবে। জামাতকে জনগণ ফাইটে নিয়ে আসতেছে এবং জামাত উইনিং সিচুয়েশনেও চলে যেতে পারে, এই আশঙ্কা থেকে কিন্তু এই বক্তব্যগুলো আসতেছে জামাতকে ঠেকানোর জন্য। তার মানে এখন জামাত কিন্তু তার অতীতের সকল প্রকার ইতিহাসকে সামনে রেখেই জামাত বাংলাদেশের মানুষের সামনে ওয়েলফেয়ার যে পলিটিক্সটা করেছে, 71 একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, কিন্তু 71-এ জামাত নেতৃবৃন্দ অগ্নিসংযোগ করে নাই, ধর্ষণ করে নাই, মানুষ হত্যা করে নাই। এই যে জায়গাগুলো আদালতের মাধ্যমে প্রুভ হয়েছে। আদালত, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থায় সেখানে প্রমাণ হয়েছে। এটি মাজহারুল ইসলাম ভাইয়ের যে রায় হয়েছে সম্প্রতি, এই রায়ের মাধ্যমে আমি বাকিগুলো রায় যেভাবে রায়গুলো দেওয়া হয়েছে, আপনাদের তো বলতে একটু লজ্জাও করে, স্কাইপি কেলেঙ্কারি হয়েছে। আসামি মানে এখানে আমাদের পক্ষের আসামি সুখরঞ্জন বালিকে এখান থেকে গুম করে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এগুলো বলতে আপনাদের কেন লজ্জা হয়? এটা বিচারিক হত্যাকাণ্ড ছিল বাংলাদেশে, এবং ম্যাডাম জিয়াও এটাকে বিচারিক হত্যাকাণ্ড বলেছেন। কাজেই যেটা বিচারিক হত্যাকাণ্ড সেটাকে এখানে সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি মনে করি এটা বাংলাদেশের মানুষের যে পালস, এই পালসের বিরোধী। এটা আওয়ামী এজেন্ডা, এটা ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়িত হয়েছে। আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি, আপনি একজন ব্যক্তির নাম বলেন তো। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর যে জনপ্রিয়তা বাংলাদেশে তৈরি হয়েছিল, এরকম জনপ্রিয় ব্যক্তি আমরা নাম শুনেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং এমনকি দেখেন, বাংলাদেশে যাকে যুদ্ধ অপরাধের নামে সবচেয়ে বড় তকমা দেওয়া হয়, অধ্যাপক গোলাম আজম, তার জানা যায় সবচেয়ে দুঃসময়ের ভিতরে কি পরিমাণ মানুষ হয়েছিল। আওয়ামী লীগ অফিস পার হয়ে চলে গিয়েছিল, এই উত্তর গেট দক্ষিণ গেট চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। একজন রাজাকারের জানা যায় এত দুঃসময়ের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোত্থেকে আসে ভাই? তাহলে এই তকমাগুলো মূলত জামাত ইসলামীর যে রাইজিং পাওয়ার, জামাত ইসলামীর যে ওয়েলফেয়ার পলিটিক্স, জামাত ইসলামীর যে ক্লিন ইমেজ, জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত রাজনীতি করে, দুইজন মন্ত্রী যাদেরকে হত্যা করা হয়েছে, তারা 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, 1 টাকার দুর্নীতির তথ্য কেউ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। তাহলে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে মানুষের হৃদয়ে যে অবস্থান করে নিচ্ছে, সেই জায়গাকে ঠেকানোর জন্য আবল তাবল বকছেন। দ্বিতীয় হচ্ছে, আমি আপনার কাছে জানতে চাই যে এই বক্তব্য 3জন ব্যক্তির না বিএনপির? আপনি যদি বেশি করে বলতে চান, এটা যদি বিএনপির বক্তব্য হয় তাহলে আমাদের বক্তব্য আছে, আর যদি ব্যক্তির বক্তব্য হয়, ব্যক্তিরা অনেক সময় অনেক কথা বলেন, পরে আবার আরেক ভাই এসে বলেন এটা অমুক ভাইয়ের ব্যক্তিগত বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। ধন্যবাদ। কাজেই আমি মনে করি যে রাজনীতিতে আওয়ামী বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্য আমাদের ভিতরে আছে, এই ঐক্যকে ফাটল ধরিয়ে একটা সুযোগ নেওয়ার জন্য যে আওয়ামী লীগের লোকেরা ওত পেতে আছে, সেই ফাঁদেই এই ব্যক্তিরা পা দিয়ে কথা বলতে। ধন্যবাদ। আমরা দুইটা প্রশ্ন করি, দুইটা প্রশ্ন খুব দর্শকও জানা উচিত। একটা প্রশ্ন হলো, জামায়াতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যায়। আরেকটা প্রশ্ন, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষিকা তিনি বলেছেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি তিনি বলেছেন আওয়ামী লীগের যেই নেতারা পালিয়ে গেছেন তাদের স্ত্রীর উপর হক আছে জামায়াতের। এই দুইটা প্রশ্নের উত্তরটা আমি একটু জানতে চাই, আসলে জামায়াত এই কাজগুলো করেছে কিনা, কথাগুলো বলেছে। 1 নাম্বার হচ্ছে, জামায়াত ইসলামী কাউকে বেহেশতের গ্যারান্টি দেয় না, এবং আমি জামায়াত ইসলামী করি, আমার কাছেও কোনো গ্যারান্টি নাই।
আমি একটা বক্তব্যে বলেছি জামাতের আমিরেরও কোনো গ্যারান্টি নাই যে তিনি জান্নাতে যাবেন, বাট কোরআন এবং হাদিস বলে যে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি এটা করবেন, নামাজ বেহেশতের চাবি। এটা যদি জামাত ইসলামীর কোনো ব্যক্তি বলে তাহলে অপরাধটা কোথায়? আপনি নামাজি লোক, আশা করা যায় এই লোকটা জান্নাতি হতে পারে। আপনি মায়ের পদতলে সন্তানের জান্নাত, আপনি মায়ের সেবা করে করে অনেক উপরে চলে গিয়েছেন, তো আমি বলতে পারি যে আপনি অনেক জান্নাতি কাজ করেন। তাহলে আপনি যখন কোরআন এবং হাদিস মোতাবেক জীবন পরিচালনা করবেন তখন আল্লাহ এবং তার রসুল বলেছেন দিস ইজ দ্য ওয়ে অফ জান্নাত। আমরা জান্নাতের পথ দেখাই, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। এটা খুব ক্লিয়ার হতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যিনি এটা বলেছেন আমি জানি না যে এটা তিনি আদৌ বলেছেন কিনা, এটা বিকৃত হয়েছে কিনা, কিন্তু যদি তিনি এরকম কথা কেউ বলে থাকে, সেটা যেই বলুক না কেন, এটা জামাত ইসলামীর বক্তব্য না এবং এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করি, এই বক্তব্য সাথে আমরা একমত না। এটা আমাদের বক্তব্য, এটা আমাদের স্টার নাই। আমি জানি না যে তিনি আদৌ এটা বলেছেন কিনা, কতটুকু বলেছেন, বিকৃত হয়েছে কিনা, এটা সম্পর্কে আমার স্টাডি নাই। বাট এই বক্তব্য আমাদের দলীয় কোনো বক্তব্য নয়, এই বক্তব্যকে আমি সমর্থন করি না, এরকম বক্তব্য নিন্দনীয়। জি ধন্যবাদ। আমি একটু যেতে চাই যে রাশেদুল হকের কাছে। রাশেদুল হক, বিএনপি নেতাদের মুখে 1971-এর কথাটা বারবার উঠে আসছে। আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমরা ছাত্রদলকে শিবিরের সাথে ক্যান্ডিডেট মানে যে মুখোমুখি অবস্থান, তখন তারা বিশেষ করে নির্বাচনী প্রচারণা যে করতো তারা, তখনও দেখেছি সেখানে 71-এর রাজাকার, বাংলা চার, এই ধরনের এরা পাকিস্তানি শিবিরে যাদেরকে পাকিস্তানি, এই ধরনের তকমাগুলো দেওয়ার সুযোগ শুরু হয়েছিল আমরা দেখেছি। কিন্তু এই তকমাগুলো 71 বিরোধী, এই তকমাগুলো জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, এগুলো ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা গ্রহণ করেনি। এটা কিন্তু প্রমাণ হয়েছে নির্বাচনের মাধ্যমে। কিন্তু এখন বিএনপি কেন আবার নতুন করে, বিএনপি নেতারা নতুন করে 71-এর জামায়াতের সেই স্বাধীনতা বিরোধী বিষয়টা নিয়ে আসছে, এবং কেন সেটা নিয়ে আসছে? উনি বলছেন হয়তো কোনো ইন্ডিয়ান এজেন্ডা আবার নতুন করে আনছেন কিনা, কিংবা নতুন করে আগে এই তকমা তুলে দেখলাম ডাকসুতে তারা ভীষণভাবে পরাজিত হয়েছে। এইটা কেন তুলে আছে? তারা তো জোট করেছিল 1991, 96, কিংবা যদি বলি 2001 থেকে 6, হঠাৎ করে এই বিষয়গুলো কেন নিয়ে আসা হচ্ছে, বা নিয়ে আসার কারণে ভবিষ্যতে বিএনপির ভবিষ্যৎটা কি নির্বাচনে? এটা আমার মনে হয়, আমি যতটুকু মানে রাজনৈতিক বিতের লোক হিসাবে যতটুকু মনে করি, এটা শুধুমাত্র রাজনীতির কারণে এসব বলছেন। এগুলো মানে দলীয় কোনো সিদ্ধান্ত না, এবং যারা বক্তব্য দিচ্ছেন তারা নিজে থেকে বক্তব্যগুলো দিচ্ছেন, এবং এটা নিজেদের রাজনীতির জন্য দিচ্ছেন, শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য। আমি এতটুকু বলবো যে আমাদের মান্নান ভাই যে বক্তব্য দিয়েছেন যে 71-এ মানবতা বিরোধী অপরাধে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি মনে করি যে ওই সময়ের যে বিচারটা, এটা প্রহসনই ছিল। এই বিচারটা মানে একেবারে ন্যায্য বিচার হয়েছে বলে এটা আদালত মনে করে না। আর হ্যাঁ, যদি 71-এ জামাতের ভূমিকা কোনো বিরূপ ভূমিকা থেকে থাকে, সেটার জন্য জামাতের আমি কয়েকদিন আগে ক্ষমা চেয়েছেন, হয়তো আরও কিছু বিষয়ের জন্য ক্ষমা চেয়েছেন, ভবিষ্যতে হয়তো আরও চাইবেন। তো বর্তমানে যে রাজনীতি আমি যেটা মনে করতেছি, সেটা এখন যেহেতু বিএনপি জামাত দুইটি আলাদা মানে জোট সংগঠন, দুইটা তো আলাদা সংগঠন, কিন্তু তারা আলাদা জোট করছে। উনি বলছেন যে 8টি দলের একটা জোট, ইসলামী দল হতে পারে। বিএনপির সাথেও এরকম তাদের 12 দল আছে, তারপরে আরো 20 দলের কিছু অংশ আছে। হ্যাঁ, তো সেই কারণে রাজনীতির ময়দানে হয়তো ওনারা রাজনৈতিক কারণে বক্তব্য দিচ্ছেন। তো আমি মনে করি যে বিএনপি জামাত, তারা যে দুইটা পরস্পর যে দুটি সংগঠন আছে, তারা কোনো একটা জায়গায় বাংলাদেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে এবং আগামী দিনের বাংলাদেশের মানে ভবিষ্যতের স্বার্থে ওনারা হয়তো অন্তরালে একটু হইলেও মিল আছে বা তাদের মধ্যে সমঝোতা হবে, এবং আগামী দিনে একটা ভালো বাংলাদেশ আমরা উপহার পাবো, এটা আমি বিশ্বাস করি। কারণ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, তারা কিন্তু দুটি দলে কিন্তু ভুক্তভোগী, তাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে। ধন্যবাদ। আমি নতুন একটা প্রশ্ন যাই, সেটা প্রশ্ন হচ্ছে যে আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। সেটা বলা হচ্ছে 13 নভেম্বরে হয়তো হইতে পারে রায়টা। তো আপনি এই রায়ের পর কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? প্রথম কথা হইল যে এটি যদি একজন উপদেষ্টা বলে থাকেন 13 নভেম্বর রায় হবে, এটা
আমি মনে করি যে একজন উপদেষ্টার পক্ষ থেকে এরকম বক্তব্য দেওয়া উচিত নয়, কারণ যেহেতু বিচারাধীন বিষয় নির্ধারণ করবে ট্রাইব্যুনালও বলেছে যে এই নম্বরে, ট্রাইব্যুনাল যদি বলে থাকে তাহলে এটা ঠিক বলেছেন। আরেকটা হলো যে আমি মনে করি না যে আওয়ামী লীগের যে অপরাধ গত জুলাই আগস্টে করেছেন গত বছরের, এই অপরাধের জন্য তারা শেখ হাসিনা বলেছেন এখনো ক্ষমা চাবেন না, কোনোদিনই ক্ষমা চাবেন না। তাইলে তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল জাতির কাছে, কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা যারা 1700-1800 বাচ্চা, ইউনিভার্সিটি স্টুডেন্ট বা শ্রমিক, তাদেরকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশে সরাসরি বিডিআর পুলিশ সরাসরি গুলি করে হত্যা করেছে। এই বিষয়টা বাংলাদেশের ইতিহাসে ঘৃণিত ইতিহাস হিসাবেই গণ্য হয়ে থাকবে। তো আমি মনে করি যে আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত এত বড় ঘটনার পরে। আমার মনে হয় না বিক্ষিপ্ত 2-4টা মানে এই যে জটিকা মিছিল দেখতে পারেন, কিন্তু এই ধরনের কোনো প্রতিক্রিয়া হবে বলে আমি মনে করি না, কারণ শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট এবং চরম ফ্যাসিস্ট, জাতির কাছে উন্মোচিত হয়ে আছে। সুতরাং শেখ হাসিনার পক্ষে এবং নিজে স্বীকার করে নিয়েছেন শেখ কিরকম রাজনীতিবিদ, সেই দেশে আসতে সাহস পায় না, কারণ আমি যাব না, আমার মন মতো সরকার না হলে যাব না। বাবা কত বড় অপরাধী, সে আবার ফিরবে। আমি মনে করি কোনো ফ্যাসিস্ট কোনো দেশে কোনো ফ্যাসিস্ট পালিয়ে গেলে আর ফিরে আসছে নাই, শেখ হাসিনা কোনোদিন ফিরে আসবে না, তার দলও আর ওইভাবে শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই ডক্টর আব্দুল মান্নানের কাছে। আব্দুল মান্নান, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নির্বাচনে কোনো দলকে বিশেষ সুবিধা দিলে সেই পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেছেন, পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর। পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমার প্রশ্ন হলো যে নির্বাচনে আসলে পুলিশকে কতটুকু ক্রেডিবল করা যাবে বা নিরপেক্ষ করা যাবে, আপনি যদি একটু। আমি এটা বলার আগেই একটু দু একটা কথা একটু বলতে চাই। দেখেন 71-এ সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধীর দল ছিল মুসলিম লীগ, নিজাম ইসলাম পার্টি। এগুলো নিয়ে কেউ কোনো কথা বলেন, এবং মুসলিম লীগের যে সমস্ত নেতারা পরবর্তীতে রাজনীতি করেছেন তাদের একটা বড় অংশ হচ্ছে আওয়ামী লীগে ছিল, তার চেয়ে বড় তার পরবর্তী যে অংশটা সেটা ছিল বিএনপিতে, তার চেয়ে ছোট অংশ আসছে জামাতে। কাজেই এই রাজাকার নিয়ে টানাটানি করলে প্রেসিডেন্ট বানানো থেকে শুরু করে নিয়ে বহু জায়গায় বহু শত শত মানুষের নাম, শাহজিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাস সহ আব্দুল আলিমদের মতন, তারপরে জাদু মিয়ার মতন লোকদের নাম বহু আসবে। কাজে এগুলো বলে মূলত ব্যক্তিগতভাবে যারা ফায়দা নিতে চান, একটু লাইমলাইটে আসতে চান, এটা আমাদের ভিতরে বিভেদ তৈরি ছিল। আজকে আমিরে জামাত কিন্তু এটা বলেছেন যে আমরা যেন বিভেদের রাজনীতিতে না যাই। রাজনীতিতে আপনার পাল্লাপাল্লি থাকবে, রাজনীতিতে আমি উইন করব, আপনি উইন করবেন, আদর্শ দিয়ে করি, কিন্তু এটা দিয়ে যেন আমরা বিভেদের রাজনীতি না করি, এটা কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন। আর আপনি এই যে লাস্ট প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন, এটা ওনার বক্তব্য, কিন্তু উনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সেটা জাতীয় অধীর অপেক্ষায় আছে। 5ই আগস্ট পরবর্তী সময়গুলোতে এই পর্যন্ত আমরা এরকম কোনো কার্যক্রম দেখি নাই যার মাধ্যম দিয়ে উনি প্রমাণ করতে পেরেছেন যে এই পুলিশ প্রশাসন নিরপেক্ষ এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। কারণ পুলিশের যে মনোবলটা ভেঙে গিয়েছে, সেটাকে রিকনস্ট্রাকশনের জন্য যে উদ্যোগগুলো দরকার ছিল সেটা হয় নাই। পরবর্তীতে আবার কি হয়েছে যে দেখেন ফ্যাসিস্ট চলে যাওয়ার পর একটা বিশেষ দলের লোকেরা থানায় যে রাত দিন বসে থাকে, থানায় তাদের বিরুদ্ধে মামলা, চাঁদাবাজি, অন্য বহু কিছু অভিযোগ আছে, কিন্তু তাদের সাথে বসেই চা পানি খাচ্ছে এবং ইয়ে করে। তাহলে মানুষ কোথায় যাবে? তাহলে সেই পুলিশে দিয়েই যদি আপনি নির্বাচনে তাদেরকে যদি চেঞ্জ না করেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করেন, অপরাধী পুলিশ যারা এখনই বিভিন্ন দলের কি করতেছে সাথে এগিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে ব্যবস্থা না নেন, তাহলে এটা ওই সময় বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়ে। এবং আপনি দেখছেন যে কুড়িগ্রামে যে ঘটনাটা ঘটলো, থানার ভিতর থেকে আসামি ছিনতাই করে নিয়ে আসছে, এবং তারা কারা, তাদের রাজনৈতিক পরিচালক দল তাকে কি করেছে, বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে, কিন্তু পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানে এই যে প্রশাসনকে আরেকটা কারণ আছে এখানে, সেটা হচ্ছে অনেকেই আগাম বলতে চাচ্ছে যে হ্যাঁ অমুক দল একটা বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, তো আগাম পুলিশ আসো, সচিবরা আসো, অমুকরা, মিডিয়া পাড়া তোমরাও আমাদের সাথে যোগ দাও। এটা দিয়ে বাংলাদেশকে একটা অসমতাল জায়গায় নিয়ে যেতে চাই। সেই অসমতাল নির্বাচন বাংলাদেশে হলে বাংলাদেশ আবার চটকাবে। আপনি বলছেন পুলিশ এখনো সে প্রস্তুত নেই, কিন্তু তারপর আপনারা নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন চান,
অফকোর্স চাই, কিন্তু খালি পুলিশই তো এই নির্বাচন করবে না। পুলিশের বাইরেও আরো অনেকগুলো আইন শৃঙ্খলা বাহিনী এখানে থাকবে, তাদেরকে ক্ষমতায়ন করতে হবে। আমি সেটাই বলতে চাই, না হলে শুধুমাত্র পুলিশকে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনা চলছিল নির্বাচনী হাওয়া শুরু। আলোচনায় ছিলেন ডক্টর আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। ছিলেন রাশেদুল হক, সহসভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরা দর্শক আলোচনা করবার চেষ্টা করেছি আসলে নির্বাচনী হাওয়া কোন দিকে যাচ্ছে, নির্বাচনী হাওয়া যে বইছে সেই হাওয়া আমাদের জন্য কি সুবাতাস বয়ে আনছে, হয়তো জাতি হয়তো ফেব্রুয়ারি নির্বাচনের পরে হয়তো আমাদেরকে দেখার সুযোগ করে দেবে, জাতীয় দেখবে। দর্শক, আপনারাও আমাদের এই আজকের এই অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে আবারও এই চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।